হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিগত কয়েকদিন ধরে আমি তোমাদেরকে তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি ভূগোল বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? লাস্ট ক্লাসে আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেইটুকু সবাই কি এবং তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা সবাই একবার ভালো করে দেখে আসবে, বুঝে আসবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে তৈরি হয়ে যাবে, তাই তো? তো আশা করি তোমরা সবাই পড়ে এসেছো। আমি আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদের গত দিনের যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তোমরা সেগুলো যথাযথভাবে বুঝতে পেরেছো, সেদিন আমাকে জানিয়েছিলে, দেখি তার মধ্যে কে কতটা বা কারা কতটা কত ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রথমে আমি একটু জিজ্ঞাসা করব যে উপনদী কাকে বলা হয়, কাকে বলে, আর শাখা নদী কাকে বলে, এর একটা করে উদাহরণ আমি জানতে চাইব। আচ্ছা, কোনো উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে কোনো নদী সৃষ্টি হয়ে সেই নদী যদি কোনো মূল নদীর সাথে মিশে যায় এবং সেই নদীতে পতিত হয় বা মিশে যায়, তাকে মূল নদীর উপনদী বলা হবে। একদম ঠিক, ভেরি গুড। আর শাখা নদী, মূল নদী থেকে কোনো জলধারা বা স্রোত, স্রোত প্রবাহ, জলপ্রবাহ বা নদী যদি নির্গত হয় এবং সেটা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সেটা কোনো জলাশয়ে বা নদী, সাগর, মহাসাগরে পতিত হতেও পারে, আবার নাও পড়তে পারে, তাকে আমরা কি বলছি? শাখা নদী বলছি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করি, যদি গঙ্গার একটা উপনদীর নাম বলতে বলা হয়, তোমরা কি বলবে? যমুনা হচ্ছে গঙ্গার একটা উপনদী, তাই তো? আর গঙ্গার যদি শাখা নদী জিজ্ঞাসা করা হয়, তোমরা কি বলবে? গঙ্গার শাখা নদী হচ্ছে পদ্মা, হলো গঙ্গার একটি শাখা নদী। ঠিক আছে। আচ্ছা, নদী কোন কোন পদ্ধতির মাধ্যমে সে কাজ করে চলে? হ্যাঁ, নদী তো তিনটি গতিতে কাজ করে। আচ্ছা, সেটাই আগে বলো দেখি। উচ্চ গতি, মধ্যগতি আর নিম্নগতি। খুব ভালো বলেছো। তাহলে এই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই তিনটি প্রবাহে, তিনটি নদী প্রবাহে নদী কি একই রকম ভাবে কাজ করে? কাজ করে না। তাহলে উচ্চ গতিতে যদি আমি জিজ্ঞাসা করি, উচ্চ গতিতে নদী কিসের কোন কাজ, তার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। খুব ভালো বলেছো। মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি? বহন কাজ হচ্ছে মধ্য গতিতে নদীর প্রধান কাজ। আচ্ছা, সঞ্চয় কাজ কোন নদীতে, কোন প্রবাহে করে নদী? নিম্ন গতিতে নদী সঞ্চয় কাজ করে থাকে, তাই না? আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, নদী যে ক্ষয় কাজ করে থাকে সেটা কটি পদ্ধতির মাধ্যমে, কটি প্রক্রিয়ার মাধ্যমে নদী এই ক্ষয় কাজগুলি করে থাকে? হ্যাঁ বলো। নদী মূলত 5টি পদ্ধতির মাধ্যমে ক্ষয় কাজ করে থাকে। পদ্ধতিগুলোর নাম আমাকে বলতে পারবে কেউ? বলো, পদ্ধতিগুলোর নাম কি? একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। ভেরি গুড। জলপ্রবাহ ক্ষয়, জলের স্রোতের আঘাতে যে ক্ষয়প্রাপ্ত হয় সেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। তারপরে অবঘর্ষ ক্ষয়, নদীর নুড়ি, কাঁকড়, পলি যখন নদীর তলদেশে আঘাত করে তার ফলে যে গর্তের সৃষ্টি করে সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়, পাশাপাশি নুড়ি, পলি, বালি
ঘষে যাওয়ার ফলে যেটা হয়। আর রয়েছে তোমার দ্রবণ ক্ষয়, তাই তো? আর কি রয়েছে বলো? অর্থাৎ দ্রবণ ক্ষয় ছাড়া আর রয়েছে বুদবুদ ক্ষয়। তাহলে এই 5টি পদ্ধতিতে নদী মূলত ক্ষয় কাজ করে। আচ্ছা, নদীর তো ক্ষয় কাজ নদী কমপ্লিট করে ফেলেছে, মানে আমাদের আলোচনা অনুযায়ী বা তোমাদের জিজ্ঞাসা করা অনুযায়ী। এবার বলো তো, ক্ষয় কাজের পরে নদী কি কাজ করবে? এই ক্ষয়জাত পদার্থগুলো বা যে নুড়ি কাঁকড় পলিবালিগুলো ক্ষয় হয়ে গেছে সেগুলোকে নদী এবার কি করবে? বহন করে নিয়ে যাবে, তাই না? তাহলে নদীর যদি জল ধারণ ক্ষমতা বেশি থাকে, জলের প্রবাহ যদি বেশি থাকে, তাহলে নদী এই যে ক্ষয়জাত পদার্থগুলো খুব সহজেই একটা স্থান থেকে আরেকটা স্থানে কি করবে? বয়ে নিয়ে যেতে পারবে। এটা তো আমরা জানি। তাহলে এই যে নদী বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলো একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন বয়ে নিয়ে যাচ্ছে, এগুলো বহন কাজটাও কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। এই প্রক্রিয়াগুলি কি কি প্রক্রিয়া বলো তো? দ্রবণ প্রক্রিয়া, অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে রাসায়নিক যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে তাদের সঙ্গে মিশে গিয়ে দ্রবণ প্রক্রিয়ায় এগিয়ে যায়, এটা একরকম। ভাসমান প্রক্রিয়া, ভেসে ভেসে এগিয়ে যায়। লম্ফদান প্রক্রিয়া, তার মানে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায়। আর রয়েছে আকর্ষণ প্রক্রিয়া, তার মানে নদীর জলের টানে যে অপেক্ষাকৃত নুড়ি কাঁকড় বড় বড় পলিবালিগুলো স্রোতের দ্বারা একটা স্থান থেকে আরেকটা স্থানে ক্ষয়ে যাওয়া পদার্থগুলো এগিয়ে নিয়ে চলে, সেটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ার টানে। তাহলে 4টি প্রক্রিয়া তোমরা সবাই ভালোভাবে বলতে পেরেছো। আর নদী কি কাজ করে? নদী সঞ্চয় কাজ করে। কোথায় করে নদী সঞ্চয় কাজ? নদী নিম্ন প্রবাহে, অর্থাৎ সমভূমি প্রবাহে, তাই তো? খুব ভালো। অর্থাৎ যেখানটাতে নদীর আর গতি বা নদীর শক্তি সম্পূর্ণ প্রায় শেষ হয়ে যায়, গতি আর থাকে না বলতে গেলেই চলে। যখন নদীর গতি থাকছে না, নদী কি এই ক্ষয়জাত পদার্থগুলো বয়ে নিয়ে যেতে পারবে? এই ক্ষয়জাত পদার্থগুলো নদী বয়ে নিয়ে যেতে কিন্তু পারবে না। তখন কি করছে? এই পদার্থগুলো নদী তার তলদেশে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে অগভীর অংশে, যেগুলো গভীর যে অংশগুলো রয়েছে সেখানটা তো কি করে? নদী এগুলো সঞ্চয় করে দেয়। এই সঞ্চয় অবক্ষেপণ নদী মূলত মোহনার কাছাকাছি অঞ্চলে করে, এবং এই সঞ্চয় কাজ নির্ভর করে নদী কতটা ক্ষয় করে এগিয়ে চলেছে, কতটা ক্ষয় কার্য করছে, ক্ষয় কাজ সম্পন্ন করছে, তার উপরে নির্ভর করে এই সঞ্চয় কাজ। যে নদীর ক্ষয় কাজের মাত্রা যত বেশি, সেই নদী কিন্তু তত বেশি পরিমাণে সঞ্চয় কাজ করতে পারবে। যদি ক্ষয়জাত পদার্থগুলো বয়ে না নিয়ে আসতে পারে, তাহলে কি সঞ্চয় হবে? সঞ্চয় করতে পারবে না, তাই না? তাহলে এরকমভাবে নদী ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে নদী তার কার্যকারী ভূমিকা ভূমিরূপের ওপরে পালন করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা তো পূর্বের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছো। এবার চলো আমরা আজকের দিনে যে অংশ নিয়ে আলোচনা করবার কথা, আমরা সেই অংশ নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি তোমাদের কয়েকটা কথা একটু জিজ্ঞাসা করি। তোমরা জলপ্রপাত দেখেছো? হ্যাঁ, জলপ্রপাত দেখেছো অনেকে। কোথায় গেছো বলো তো? আচ্ছা, দার্জিলিংয়ে গিয়ে অনেক ছোটোখাটো জলপ্রপাত দেখেছো, খুব ভালো। মধ্যপ্রদেশে দেখেছো কি জলপ্রপাত? ধোঁয়াধর জলপ্রপাত। বাহ, খুব ভালো। জলপ্রপাতগুলো কিভাবে পড়ছে দেখেছো? একটু খেয়াল করে দেখেছো? হ্যাঁ, নদী, ঝর্ণা মানে বরফ গলা জল বা বৃষ্টির জল পাহাড়ের কোনো উঁচু স্থান থেকে হঠাৎ করে নিচের দিকে এসে লাফিয়ে পড়ছে, তাই না?
সেটাকে জলপ্রপাত বলা হচ্ছে। এই জলপ্রপাত, তাহলে এটা কোন অঞ্চলে লক্ষ্য করতে পারছি আমরা? পার্বত্য অঞ্চলে। আচ্ছা বলো তো, এই জলপ্রপাত যে হচ্ছে, জলটা যেখানটাতে পড়ছে, এর ফলে কি সেই অঞ্চলে কোথাও ক্ষয় হচ্ছে? হচ্ছে। কি ধরনের ক্ষয় হচ্ছে বলো? হ্যাঁ, নদীর যে জলটা যে অংশে পড়ছে এবং দীর্ঘদিন দীর্ঘ বছর জল পড়ার জন্য সেইখানটা অনেকটা একটা গভীর খাতের সৃষ্টি করে, তাই না? আচ্ছা, পাহাড়ি অঞ্চলে যখন গেছো তাহলে নিশ্চয়ই পাহাড়ে একটু গভীর উপত্যকা দেখেছো, সংকীর্ণ উপত্যকা দেখেছো, তাই তো? এগুলোও কিন্তু নদীর একটা কার্যকরী ভূমিরূপ। তাহলে এই যে ভূমিরূপগুলোর কথা আমি তোমাদেরকে জাস্ট একটু বললাম, জিজ্ঞাসা করলাম কেউ দেখেছো কিনা, এইগুলো হচ্ছে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট গঠিত ভূমিরূপ। ঠিক আছে? তা নদী ক্ষয় কাজ করলে এই ধরনের ভূমিরূপগুলো তৈরি হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই যে নদীর অংশ আমরা যেটা পড়ছিলাম, তোমরা দশম শ্রেণীতে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, তার মধ্যে নদীর বিভিন্ন কাজ আমরা পড়ছিলাম। আজকে আমরা নদীর ক্ষয় কাজ সম্পর্কে, এই ক্ষয় কাজ সম্পর্কে, ক্ষয় কাজ হওয়ার ফলে কি কি ভূমিরূপ নদী তৈরি করতে পারে সেই অংশ আলোচনা করব, এবং এটা এই অংশের তৃতীয় পার্ট। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। প্রথমেই দেখো নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং কোথায় হয়। আমরা জানি যে, বা জানতে পেরেছি আলোচনার করতে করতে, উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজের ফলে, ক্ষয় কাজ মূলত করে থাকে। তাহলে উচ্চ গতিতে নদী ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি করে? মূলত নদী 8 রকম ভূমিরূপ তৈরি করে, যেগুলো আমরা সচরাচর লক্ষ্য করতে পারি বা পেরেছি, যে নদী তার উচ্চ পার্বত্য অঞ্চলে তার প্রবাহপথে এই ভূমিরূপগুলো তৈরি করে। চলো 8টি ভূমিরূপ আমরা আজকে জানব। প্রথমেই যে ভূমিরূপ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আই ও ভি আকৃতির উপত্যকা। তাহলে তোমরা ইংরেজি আই অক্ষর দেখেছো, দেখেছো সবাই, আর ভি আকৃতির উপত্যকাও দেখেছো তোমরা সবাই। তাহলে তোমরা শুধু এই দুটো লেটারকে জাস্ট একটু মাথায় একটু রাখো, তাহলে বুঝতে পারবে। দেখো, পার্বত্য প্রবাহে সংকীর্ণ ও গভীর আই এবং ভি আকৃতির মতো দেখতে উপত্যকাকেই আই ও ভি আকৃতির উপত্যকা বলা হয়। তাহলে যে উপত্যকা আয় আকৃতির মতো দেখতে থাকে আয় আকৃতির উপত্যকা বলা হবে, যে উপত্যকা ভি আকৃতির মতো দেখতে থাকে ভি আকৃতির উপত্যকা বলা হবে। ঠিক আছে? এবং আমরা যখন এই নির্দিষ্ট এখানে যে কটি ভূমিরূপের নাম আমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে, বা যখনই আলোচনা করতে বলা হবে, সংজ্ঞা, উৎপত্তি, উদাহরণ যদি জানো উদাহরণ, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এই চিত্র তোমাদের অবশ্যই আঁকতে হবে। কোনো রকম ড্রয়িং ছাড়া কোনো উত্তর কিন্তু যথাযথ হবে না। তোমাদেরকে ছবি আঁকতেই হবে, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বারবার করে বলি, এই প্রত্যেকটা ভূমিরূপ প্রকৃতিতে, বিশেষ করে নদী, হিমবাহ, বায়ু, যা কিছু ভূমিরূপ বা আমরা যা কিছু আলোচনা করি, প্রত্যেকটির কিন্তু ছবি তোমাদেরকে আলোচনা করতে হবে, মানে আঁকতে হবে। যদি ছবি আছে অথচ তোমরা ছবি আঁকছো না পরীক্ষার খাতায় বিশেষ করে, তাহলে সেই উত্তর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না এবং তুমি ফুল মার্কসও পাবে না। যদি প্রশ্নে চিত্রসহ উল্লেখ করা নাও থাকে, তাতেও কিন্তু তোমাকে চিত্র অবশ্যই উল্লেখ করতে হবে, মানে ছবি অবশ্যই তোমাকে আঁকতে হবে। এটা আমি তোমাদের বারবার বলি, আজকেও বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে সৃষ্টি হচ্ছে এই আই ও ভি আকৃতির উপত্যকা? পার্বত্য প্রবাহে কি হয়, অর্থাৎ যেটা উঁচু পাহাড়ি অঞ্চলে ভূমির ঢাল অনেক বেশি, বেশি হলে কি হবে, নদী প্রবল বেগে প্রবাহিত হবে।
ঢাল যখন বেশি হবে, আমরা জানি যে ভূমির ঢাল অনুসারে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জল দ্রুত বেগে প্রবাহিত হয়। তাহলে কি হয়, নদী প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে, অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে তীব্রভাবে নিম্নক্ষয় হচ্ছে। অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে, কে বলতে পারবে? হ্যাঁ, নদীর তলদেশে নুড়ি কাঁকড় পলিবালির আঘাতে যখন নিচের দিকে ক্ষয় পেতে শুরু করবে, গর্ত আকৃতি হবে, তখন আমরা সেই অবঘর্ষ প্রক্রিয়া বলছি। তাহলে এখানেও কি হচ্ছে, এই নদীর তলদেশ তীব্রভাবে নিম্নক্ষয় হচ্ছে, কিন্তু কম পার্শ্বক্ষয় হচ্ছে। ফলে উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি আই আকৃতি ধারণ করে। তবে দেখা গেল আই কিরকম, এটা একটা দণ্ডায়মান লেখা, যদি এরকম ভাবে আমরা টানি, আই হচ্ছে, তাহলে পার্শ্বক্ষয় হচ্ছে না, শুধুমাত্র নিম্নক্ষয় বেশি পরিমাণে হচ্ছে, যেহেতু অতি দ্রুত বেগে এবং ঢাল বেশি হওয়ার দরুন কি হচ্ছে, খুব দ্রুত বেগে প্রবাহিত হয়ে যাচ্ছে, তলদেশ ক্ষয় হয়ে ইংরেজি আই আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। পরবর্তীকালে এই আই আকৃতির উপত্যকা, যে আই আকৃতির উপত্যকা আমরা প্রথমে বললাম, এই আই আকৃতির উপত্যকা যদি পরবর্তীতে আবহবিকার, ভূমিক্ষয়, পুঞ্জিত ক্ষয় বা ধসের কারণে নদীর যে দুই পাড়ের যে অংশ এতদিন ক্ষয় পায়নি, সেই অংশ যদি ক্ষয় পেয়ে যায়, ক্ষয় পেলে পাশের অংশ কি হবে, বিস্তৃত হবে। নদী যে সংকীর্ণ এরকম ভাবে ছিল, চলাফেরা জলপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছিল, তা নদীর এই সংকীর্ণ ভাগ কি হলো, আড়াআড়ি ভাবে অনেকটা বেড়ে গেল, চওড়া হয়ে গেল। তখন দেখতে লাগে অনেকটা ইংরেজি ভি আকৃতির নদী উপত্যকার মতো। দেখো এই ছবিটা দেখো, ভি আকৃতির উপত্যকা মনে হচ্ছে, এই ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তখন সেই ভূমিরূপকে আমরা বলবো ভি আকৃতির উপত্যকা। বোঝা গেল? তাহলে প্রথমে নিম্নক্ষয় বেশি হচ্ছে, পার্শ্বক্ষয় হয় না বলতে গেলেই চলে, তখন আই আকৃতির উপত্যকা আমরা লক্ষ্য করতে পারছি। এই আই আকৃতির উপত্যকা যখন পার্শ্বক্ষয় বেড়ে যাচ্ছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন বিভিন্ন কারণের জন্য, তখন বিস্তৃত হতে থাকে, তখন আমরা দেখতে পাচ্ছি ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছে। তাহলে এইরকম ভাবে আমরা আই ও ভি আকৃতির উপত্যকা তৈরি হতে দেখি নদীর প্রবাহ পথে। বোঝা গেল? ভেরি গুড। এরপরে আমরা গিরিখাত কাকে বলে সেটা জানবো। গিরিখাত পরবর্তী যে ভূমিরূপ তৈরি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, সেটা হচ্ছে গিরিখাত। কোথায় হয়? দেখো এই জিনিসগুলো মনে রাখতে হবে, আর্দ্র অঞ্চলে, অর্থাৎ যেখানে বরফ গলা জলের পরিমাণ বেশি বা তুষারপাত অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি, মানে জলের পরিমাণ বেশি থাকতে হবে। এই আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলা হবে। দেখো ভি এর মতো দেখতে হয়েছে, দেখতে হয়েছে, এবং যখন সংকীর্ণ কিন্তু অনেক গভীর, সেই উপত্যকাকে আমরা বা সেই অংশকে আমরা গিরিখাত বলছি। নেপালের কালীগণ্ডকী বা অন্ধাগলচি, আমরা যদি বলা হয় গভীরতম গিরিখাতের নাম কি, তাহলে কিন্তু আমাদের বলতে হবে নেপালের কালীগণ্ডকী, যার গভীরতা হচ্ছে 5571 মিটার, নেপালের কালীগণ্ডকী। আর চীনের ইয়াংশিকিয়াং নদী, তার ইচাং গিরিখাত পৃথিবীতে দীর্ঘতম, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে, অনেকটা অংশ জুড়ে গিরিখাত লক্ষ্য করা যায়। 250 কিলোমিটার প্রায় তার বিস্তৃতি অঞ্চল। ঠিক আছে? উৎপত্তি কিভাবে হয় বলছে, আর্দ্র অঞ্চলে, অর্থাৎ যেখানটাতে বললাম জলের পরিমাণ একটু বেশি থাকবে, নদী উপত্যকার দুপাশে কঠিন শিলাস্তর থাকলে অল্প পার্শ্বক্ষয়ের সঙ্গে তীব্র নিম্নক্ষয় হয়। তাহলে যে কঠিন শিলা রয়েছে, কঠিন শিলা যখন আছে তখন কি হচ্ছে, এই পার্শ্বের যে এই অংশগুলো
দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, না ক্ষয়প্রাপ্ত না হওয়ার জন্য আর নিচে নরম শিলা রয়েছে, সেটা কি হচ্ছে, অতি দ্রুত ক্ষয় পেয়ে গভীরতা বৃদ্ধি পাচ্ছে, খুব গভীর হয়ে যাচ্ছে। তা যখন পার্শ্বক্ষয় হচ্ছে না তখন কি হচ্ছে, সংকীর্ণ একটা উপত্যকা আমরা লক্ষ্য করতে পারছি, যার ফলে এই ভি আকৃতির গিরিখাত সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে পড়লাম আই ও ভি আকৃতির উপত্যকা, সেটা যে কোনো জায়গায় দেখতে পারি আমরা। আর গিরিখাত এটাও দেখতে ভি আকৃতির মতো, কিন্তু এর শর্ত হতে হবে আর্দ্র অঞ্চলে এবং পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হবে, গভীরতা বেশি হবে, তাহলেই সেই ভূমিরূপকে আমরা গিরিখাত বলতে পারব। উদাহরণ তোমাদের বলে দেওয়া হয়েছে, ছবিও তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করলে এই যা আলোচনা করা হলো, গিরিখাতের সংজ্ঞা, উদাহরণ এবং উৎপত্তি চিত্র সহ কিন্তু তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে? এবার আমরা পরবর্তী যে ভূমিরূপ রয়েছে তার নাম হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়নের নাম তোমরা হয়তো শুনে থাকবে, 7-8 বইতে তোমরা একটু পড়েছো, সেখানটায় অতটা বিস্তৃতভাবে আলোচনা করা নেই। দশম শ্রেণীতে তোমরা যখন এসছো তখন আরো বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। ইংরেজি ক্যানিয়ন শব্দটির উৎপত্তি হচ্ছে স্পেনীয় শব্দ, কার থেকে, ক্যানন, যার অর্থ নল। অর্থাৎ নল মানে কি, গভীর নল। দেখো এই নল পাইপের মতো মনে হচ্ছে। কি হয়, শুষ্ক পার্বত্য অঞ্চলে। আমরা গিরিখাত যখন আলোচনা করছিলাম তখন বলা হচ্ছিল আর্দ্র পার্বত্য অঞ্চলে, ক্যানিয়ন যখন আলোচনা করছি তখন কি বলা হচ্ছে, শুষ্ক পার্বত্য অঞ্চলে। আই আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে এবং নলের মতো দেখতে হলে, পাইপের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটা পাইপ 3 ইঞ্চি বা 5 ইঞ্চির পাইপ যেন এখানটায় দিয়ে দেওয়া হয়েছে জলের প্রবাহের জন্য, তাকে বলা হচ্ছে ক্যানিয়ন। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। কোথাকার? আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। এর দৈর্ঘ্য হচ্ছে 483 কিলোমিটার, প্রস্থ 12 কিলোমিটার এবং গভীরতা 1.9 কিলোমিটার বা প্রায় 2 কিলোমিটার গভীর। তাহলে এই যে গভীরতার অংশটা, এইটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? আর দৈর্ঘ্য বলছে প্রায় 483 কিলোমিটার। মানে কতটা বৃহৎ এরিয়া জুড়ে এই কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তিব্বতের ইয়ারলুং জাম্বো হলো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। সেটা তার মানে এই 1.9 কিলোমিটারের থেকেও বেশি বা বড়, গভীর, বেশি গভীর, তাই জন্য পৃথিবীর গভীরতম গিরিখাতের আখ্যা পেয়েছে ইয়ারলুং জাম্বো। ঠিক আছে? তাহলে ক্যানিয়ন কিভাবে উৎপত্তি হচ্ছে? দেখো, শুষ্ক অঞ্চল, এটা কিন্তু তোমাদেরকে বলতেই হবে। ক্যানিয়ন যখন আলোচনা করব শুষ্ক অঞ্চল বলবো, গিরিখাত যখন বলবো তখন আর্দ্র অঞ্চল, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে শুষ্ক অঞ্চলে নদী নরম পাললিক শিলার ওপর দিয়ে বয়ে গেলে বৃষ্টির অভাবে কি হয়, উপত্যকার দুপাশে ভূমিক্ষয়, ধস এবং পার্শ্বক্ষয় প্রায় হয় না বলতে গেলেই চলে। দেখো, যদি পার্শ্বক্ষয় হতো তাহলে এটা এইরকম না হয়ে তাহলে তখন এরকম হয়ে যেত, সেটা হচ্ছে না। তাহলে পার্শ্বক্ষয় হচ্ছে না, তাই জন্য আই আকৃতির উপত্যকা লক্ষ্য করা যাচ্ছে, ফলে গভীর ও সংকীর্ণ হয়ে গেছে, তাই জন্য আই আকৃতির ক্যানিয়ন সৃষ্টি হয়েছে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে আমরা পার্থক্যটা একটু দেখে নেব। কি কি পার্থক্য
লক্ষ্য করা যাচ্ছে। গিরিখাত বলা হচ্ছে বৃষ্টিবহুল অতি উচ্চ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অর্থাৎ আর্দ্র অঞ্চলে এই গিরিখাত লক্ষ্য করা যায় বা সৃষ্টি হয়। ক্যানিয়ন হয় বৃষ্টি বিরল মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে এই ক্যানিয়ন সৃষ্টি হয়। গিরিখাত অত্যন্ত গভীর ও সংকীর্ণ। এর আকৃতি কেমন? ইংরাজি ভি অক্ষরের মতো। আর ক্যানিয়ন হচ্ছে গভীর কিন্তু অতি সংকীর্ণ, মানে বিস্তৃতি খুব কম, এর আকৃতি ইংরেজি আই অক্ষরের মতো। গিরিখাত অতি উচ্চ পার্বত্য অঞ্চলে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অনেক বেশি হয়। তাই জন্য বৃষ্টিবহুল অঞ্চলে কি হয়, নদীর দুই পাশে সামান্য পার্শ্বক্ষয় চলতে থাকে, এই জন্য নদীখাত ইংরেজি ভি আকৃতির হয়। তাহলে প্রবল বেগে যখন বৃষ্টি হয় তাহলে নদীর যে পার্শ্ববর্তী যে অঞ্চল সেখানেও কিন্তু ক্ষয় লক্ষ্য করা যায়। আর দীর্ঘ পথ ধরে যখন বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চলের মধ্যে নদী প্রবাহিত হয়, নদীর জল সেরকম লক্ষ্য করা যায় না, তাহলে জল মানে সেইভাবে থাকে না বলে পার্শ্বক্ষয় হয় না, নিম্নক্ষয় হতে দেখা যায়। এই জন্য আই আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হয়। একে ইংরেজি আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন বলা হচ্ছে। গিরিখাতের উদাহরণ কি? নেপালের কালীগণ্ডকী। আর ক্যানিয়নের উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, এরপরে হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। দেখো ছবিটা দেখো, শৃঙ্খলিত শৈলশিরা কেমন। এই যে দেখো পার্বত্য যে উপত্যকা, এই যে পার্বত্য উপত্যকাগুলো দেখা যাচ্ছে দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে, এই যে উত্তল বাঁক, এই বাঁকগুলিতে কি হচ্ছে, পর্বতের যে অংশগুলো স্পার এসে নদীর উজানের অংশের দিকে আড়াল করে একটা যেমন বাধা সৃষ্টি করছে। তাহলে যদি নদী সোজা আসতো তাহলে পর্বত যদি এখানটা না থাকতো, নদী সোজা পথে প্রবাহিত হতো, কিন্তু পর্বতের এই অংশগুলো অনেকটা বাধা সৃষ্টি করছে বলে নদী বাধাটা উপেক্ষিত করে আঁকা বাঁকা পথে প্রবাহিত হচ্ছে। তাহলে যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে তখন শৈলশিরাগুলি যেন উপত্যকায় পরস্পর যুক্ত হয়ে গেছে, এই যে অংশগুলো যেন পরস্পর যুক্ত হয়ে আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাই এগুলিকে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বলা হয়। তা ছবির সঙ্গে তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে খরস্রোত। কি খরস্রোত? খরস্রোতটা অনেকটা জলপ্রপাতের মতোই, কিন্তু সেটা জলপ্রপাতের মতো পুরোটা নয়। জল সে উপর দিক নিচের দিকে প্রবাহিত হয়। কি হয় এখানটাতে, নদীর গতিপথে কঠিন শিলা এবং নরম শিলা পাশাপাশি উল্লম্বভাবে, অর্থাৎ সিঁড়ির যে ধাপ হয়, সিঁড়ির ধাপের সঙ্গে কি হয়, কঠিন শিলা নরম শিলা পাশাপাশি অবস্থান করে। তাহলে নদী কি করে, এই যে কঠিন শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় দীর্ঘদিন ধরে জলের প্রবাহের জন্য, কঠিন শিলা বেশি ক্ষয়ে যাচ্ছে, নরম শিলা ক্ষয়ে যাচ্ছে, কঠিন শিলা সেই অর্থে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, হওয়ার জন্য আবার দেখো পরে নরম শিলা আবার এটা ক্ষয়ে গেছে। তাহলে এই যে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে, এই ক্ষুদ্র এবং স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকেই র্যাপিড বলা হচ্ছে বা খরস্রোত বলা হচ্ছে। তাহলে সিঁড়িতে দেখবে, তোমার বাড়িতে যদি কোনো সিঁড়িতে উপর দিক থেকে নিচের দিকে জল ঢেলে দাও, দেখবে ধাপে সিঁড়িতে জল আসছে, আবার একটা ধাপ থেকে ফের একটা ধাপে নিচে নেমে যাচ্ছে। ঠিক যেমন দেখতে হবে এটাও সেরকমই হয়, সেই জন্য এটাকে খরস্রোত বলা হচ্ছে। জলপ্রপাতের মধ্যে কিন্তু ছোট অংশে, বৃহৎ অংশে লক্ষ্য করা যায় না। উদাহরণ, কঙ্গো নদীর এরূপ 32টি র্যাপিডকে একত্রে লিভিংস্টোন জলপ্রপাত বলা হচ্ছে। আর কোথায় দেখা যায়, অলকানন্দা, ভাগীরথী এবং মন্দাকিনীতেও এরকম খরস্রোত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমরা যেটা আলোচনা করব, সব থেকে যেটা আমি তোমাদেরকে বললাম, যে আমরা যে কোনো পাহাড়ি অঞ্চলে গেলেই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, একটা জলপ্রপাত দেখা যাচ্ছে, চলো ওখানটায় চলে যাই। এটা আমরা অনেক সময় খেয়াল করি, দেখে থাকি, সেই জন্য আমি এটা বললাম।
তো দেখো এই জলপ্রপাতের ছবিটাও দেখো কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়। কি হয়, নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে, নদীর গতিপথ এই যে হঠাৎ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে নিচে সরাসরি পতিত হয় এবং তাকে জলপ্রপাত বলা হচ্ছে। ধরো তুমি তোমার উপর ছাদ আছে, ছাদে কোনো একটা অংশ থেকে যদি জল প্রতিবার মানে প্রতিনিয়ত বেরোতে থাকে, নিচে নেমে থাকে, হঠাৎ লাফিয়ে যখন পড়ছে জল, সেই অংশকে যেমন দেখতে লাগে, এই জলপ্রপাতের ওপরও কি হয়, উঁচু স্থান থেকে হঠাৎ করে জল যখন লাফিয়ে নিচে পতিত হয় তখন তাকে আমরা জলপ্রপাত বলছি। ভারতের কর্ণাটকে ভারাহি নদীর কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। কত? 455 মিটার, ভারতের উচ্চতম জলপ্রপাত। আর যদি বিশ্বের উচ্চতম বলা হয় তখন বলতে হবে ভেনেজুয়েলার কারাওকারনি নদীর অ্যাঞ্জেল, এটা হচ্ছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত, 979 মিটার। আর ব্রাজিলে ইগুয়াজু বিশ্বের বিস্তৃততম, অনেকটা অংশ জুড়ে বিস্তৃত, 2.7 কিলোমিটার জলপ্রপাত লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই জলপ্রপাতের উৎপত্তি হতে গেলে বেশ কিছু শর্তের প্রয়োজন হয়। কি সেই শর্ত দেখি? বলা হচ্ছে শিলাস্তরের বিন্যাস, অর্থাৎ নদীর গতিপথে কেমন শিলাস্তর লক্ষ্য করতে থাকতে হবে, কঠিন শিলা এবং নরম শিলাস্তর পাশাপাশি উল্লম্বভাবে বা তির্যকভাবে বা অনুভূমিকভাবে থাকতে হবে। দেখো এই যে আছে চুনা পাথর, তারপরে শেল, বেলে পাথর, তারপরে শেল। শেল মানে কি, এটা বেশ খানিকটা চুনা পাথর ক্ষয়ে যাচ্ছে, শেলগুলো এটা কাদা পাথরের অত তাড়াতাড়ি ক্ষয় না, লাস্টে কাদা পাথর এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। বিষমভাবে ক্ষয় পেয়ে বিশ্বের অধিকাংশ জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন নায়াগ্রা ফলস, শিলাস্তরের বিন্যাসের ফলে সৃষ্টি হয়েছে। চ্যুতি, নদীপথে আড়াআড়িভাবে যদি চ্যুতির ফলে উঁচু অংশ থেকে নিচের দিকে জলরাশি প্রবল বেগে পতিত হয় তখন জলপ্রপাত সৃষ্টি হয়। এই চ্যুতির ফলে সৃষ্টি হওয়া জলপ্রপাতের উদাহরণগুলো কি কি? ভিক্টোরিয়া জামবেসি নদীতে, কপিলধারা নর্মদা নদীতে, চিত্রকূট ইন্দ্রাবতী নদীতে, এটা ভারতে নায়াগ্রা বলা হয়, মানে এই যে নায়াগ্রা ফলসের মতো এটা দেখতে চিত্রকূট ইন্দ্রাবতী ভারতে নায়াগ্রা বলা হয়। ঝুলন্ত উপত্যকা, অর্থাৎ দেখো এই যে নদীর এই জলটা যখন নিচের দিকে চলে আসছে যেন মনে হচ্ছে জলটা ঝুলে রয়েছে। হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার ওপর দিয়েও নদী প্রবাহিত হয়, এবং যেমন যুক্তরাষ্ট্রের সৌমতি আর লাদাখের পাকচক। ঠিক আছে, পুনর্যৌবন লাভ, অর্থাৎ নদীর যখন পুনর্যৌবন লাভ হয় তার ফলেও সৃষ্ট নিকবিন্দুতে এই জলপ্রপাত উৎপত্তি হতে পারে, যেমন জনা আর দশম ফল সুবর্ণরেখা নদীতে লক্ষ্য করা যায়। মালভূমির প্রান্তভাগ, মালভূমি যখন খাড়াভাবে সমভূমিতে তার অবতরণ স্থল হয়, অর্থাৎ মালভূমি থেকে হঠাৎ যখন খাড়াভাবে সমভূমিতে এসে মিলিত হচ্ছে, সেখানেও জলপ্রপাত লক্ষ্য করা যায় যদি সেখানে নদীর জল লক্ষ্য করা যায়, যেমন যোগ জলপ্রপাত শরাবতী নদীতে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে জলপ্রপাত সম্পর্কে বোঝা গেল। আচ্ছা বলো তো, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কর্ণাটকের ভারাহি নদীর কুঞ্চিকল। আর বিশ্বের উচ্চতম ভেনিজুয়েলার অ্যাঞ্জেল। মনে থাকবে এগুলো। আচ্ছা, এই জলপ্রপাতকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। কি সেটা? বলছে কাসকেড। কাসকেডটা কি? নদীপথে অসংখ্য ছোট বড় খরস্রোত সিঁড়ির মতো ধাপে ধাপে গড়ে ওঠে এবং লাফিয়ে লাফিয়ে নেমে এলে তাকে কাসকেড বলে। আমরা যেমন খরস্রোতটা পড়লাম র্যাপিড, অসংখ্য যদি খরস্রোত এরকম যদি লক্ষ্য করা যায় এবং ধাপের ওপর দিয়ে জল লাফিয়ে 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 পড়ছে তখন তাকে বলা হচ্ছে কাসকেড। যেমন আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন আর রাঁচির জোনহা জলপ্রপাত এই কাসকেডের উদাহরণ।
ঠিক আছে। আর হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্টটা কি? দেখো এটা হচ্ছে ক্যাটারাক্ট আর এটা হচ্ছে কাস্কেড। দেখো সিঁড়ির ধাপের মতো লাফিয়ে লাফিয়ে জলটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ এখানে কঠিন শিলা নরম শিলা এখানে পাশাপাশি অবস্থান করছিল, নরম শিলা ক্ষয় পেয়ে গেছে, কঠিন শিলা কিন্তু দণ্ডায়মান রয়েছে। আর ক্যাটারাক্ট হচ্ছে বিপুল পরিমাণ জলরাশি যখন ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে তাকে ক্যাটারাক্ট বলা হচ্ছে। এই হচ্ছে ক্যাটারাক্ট। দেখো ওপর থেকে জল, বিপুল পরিমাণ জল তার পেছনের অংশ থেকে, অর্থাৎ যেখানে বৃষ্টির ফলে হতে পারে বা তুষারপাতের ফলে হতে পারে, বরফ গলা জল হতে পারে, ব্যাপক জল এসে অতল গহ্বরে এসে ঝাঁপিয়ে পড়ছে, তাকে আমরা কি বলছি? ক্যাটারাক্ট। যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত। ঠিক আছে। এবার হচ্ছে প্রপাত কূপ। কি প্রপাত কূপটা কি? এই যে জলপ্রপাত, যখন এই যে জলটা পড়ছে, দেখো ক্যাটারাক্টটা থেকে এটা খেয়াল করো, এখান থেকে বিপুল পরিমাণ জলরাশি যখন নিচের দিকে পড়ছে, এই অংশে যে পড়ছে, তো তাহলে এখানে একটা নিশ্চয় গর্ত সৃষ্টি হচ্ছে, স্বাভাবিক অবস্থা থাকছে না। দীর্ঘদিন ধরে ওপর থেকে জল যদি এক জায়গায় পড়ে, তুমি দেখবে তোমার বাড়ির ছাদের যদি উপরের পাইপ থাকে, পাইপ থেকে যদি জল দীর্ঘদিন ধরে একই জায়গায় পড়ছে, সেখানে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়ে যায়, হয়তো। তাহলে এরকমভাবে এখানেও এবার প্রচুর জল সেখানটায় পড়ছে, সেখানটাতেও কি হবে? প্রস্তরখণ্ডে এই যে জলস্রোত এবং প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে জলে ঘূর্ণি সৃষ্টি হয়, ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে বিশাল আকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়। খুব বড় বড় হাঁড়ির মতো দেখতে গর্ত সৃষ্টি হয়, তাকে এই প্লাঞ্জ পুল বলা হয় বা প্রপাতকূপ বলা হচ্ছে। উদাহরণ কি? চেরাপুঞ্জির কাছে নোহকালিকায় জলপ্রপাতে এই প্রপাতকূপ যায়। ঠিক আছে, এটা গেল প্রপাতকূপ। তাহলে দেখো জলপ্রপাত বোঝা গেল, জলপ্রপাতের আমাদের শ্রেণীবিভাগ দেখলাম, তার উৎপত্তি অনেক বিভিন্নভাবে উৎপত্তি হতে পারে সেগুলোও দেখলাম। আর এই জলপ্রপাতের ফলেই আরও একটা ভূমিরূপ তৈরি হয় সেই অংশেই, তার নাম কি? হাঁড়ির মতো বিশাল বিশাল হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়, তাকে আমরা বলছি প্রপাতকূপ। লাস্ট এবার যে ভূমিরূপ লক্ষ্য করা যায় তার নাম হচ্ছে মন্থকূপ। দেখো এই যে গর্ত, নদীর প্রবাহ পথে এরকম গর্ত যদি হয়, ছবিতে দেখলে বুঝতে পারছো, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় কি হচ্ছে? নদীর তলদেশে ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্ত সৃষ্টি হচ্ছে। এই ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয়েছে, তাকে মন্থকূপ বলা হচ্ছে। এর পরিধি কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হয় এবং একসঙ্গে অনেক পটহোল যদি গড়ে ওঠে, তাকে পটহোল কলোনি বলা হয় এবং এর মাধ্যমে কি হয়? নদীর গভীরতা বৃদ্ধি পাচ্ছে। দেখো এটা যদি আমরা ছবি আঁকা, হাতে আঁকার, এইটা আমাদের অরিজিনাল ছবি। নদী প্রবাহপথে তার নুড়ি কাঁকড় পল্লী বালির তলদেশে আঘাতের ফলে এই কিন্তু মন্থকূপগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং অনেকগুলো মন্থকূপ পাশাপাশি অবস্থান করলে তাকে কি হয়? মন্থকূপ কলোনি বলা হচ্ছে, পটহোল কলোনি বলা হচ্ছে। ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খুরকাই নদীতে পটহোল কলোনি তৈরি হয়েছে। ঠিক আছে, কিভাবে উৎপত্তি হচ্ছে? নদীবাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদীর তলদেশে নরম শিলায় আঘাত করছে। আঘাত করলে প্রথমে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, এরপর ওই ছোট ছোট নুড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় পেতে পেতে সেই গর্তকে আরো গভীর করে তোলে এবং মসৃণ একটা মন্থকূপ, দেখো একদম যেন সুন্দর, যেন কেউ মেশিনে বা হাত দিয়ে কেটেছে, এত সুন্দর মসৃণ হয়ে গেছে। এটাকে কি বলা হচ্ছে? এইভাবে মন্থকূপ গঠন হয় বা তৈরি হয়। তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে প্রধান প্রধান যে 8টি ভূমিরূপ তৈরি হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। শুরু থেকে আমাকে 8টি ভূমিরূপের নাম সবাই মিলে একটু বলো তো দেখি, কার কার মনে আছে। প্রথমে আমরা কি আলোচনা করলাম? আই ও ভি আকৃতির উপত্যকা। তারপরে আলোচনা করলাম গিরিখাত। তারপরে আলোচনা করলাম ক্যানিয়ন সম্পর্কে, তাই তো? ক্যানিয়নের পরে কি আলোচনা করলাম? ক্যানিয়নের পরে আমরা আলোচনা করলাম শৃঙ্খলিত শৈলশিরা, তাই তো?
শৃঙ্খলিত শৈলশিরার পরে আমরা আলোচনা করলাম, তারপরে আলোচনা করলাম খরস্রোত, জলপ্রপাত, তারপরে প্রপাত কূপ, আর লাস্ট হচ্ছে মন্থকূপ। তাহলে এই 8টি ভূমিরূপ সম্পর্কে তোমাদের প্রত্যেকটার সংজ্ঞা এবং কিভাবে উৎপত্তি, উদাহরণ এবং ছবি কিন্তু তোমাদেরকে সবাইকে প্র্যাকটিস করতে হবে, তাহলে সম্পূর্ণ উত্তর তোমরা তৈরি করতে পারবে। এবং এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখানটাতে নোট ডাউন করে নাও সবাই। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরে এর উত্তরগুলো তোমরা নিজেরা তৈরি হবে। আমি পরবর্তী ক্লাসে প্রথমেই এইখান থেকে সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখব কে কত সুন্দরভাবে তৈরি করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হবে। পরবর্তী ক্লাসে আবার এই আজকে তো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, তাহলে ক্ষয়কার্যের পরে বহন কাজ আছে, বহন কাজ সম্পর্কে পরবর্তী অংশে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।